দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আছে, বলা যায় ব্রেকিং নিউজ। আমেরিকা যুদ্ধের অবসান ঘটানোর জন্য ইরানের কাছে সমঝোতা স্মারকের খসড়া পাঠিয়েছে। ইরান এখন এই খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করলে দুই পক্ষের মধ্যে 30 দিন বা 60 দিনের যুদ্ধবিরতি শুরু হবে এবং এই 60 দিনের ভেতরে দুই পক্ষের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে। সেটাই হবে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি। তবে ইরান বলেছে এই কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। তারা এই বিষয়টি অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে পাঠানো যে সমঝোতা স্মারকের যে কাঠামো, এটা তারা যাচাই বাছাই করবে এবং এর বাস্তবতা কি সেটা দেখবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা মূলত এই বিষয় নিয়ে, এবং যদি চুক্তি হয় তাহলে কি হবে, আমেরিকা কি করবে, ইরান কি করবে, এবং আসলে এই চুক্তির সম্ভাবনা কতটুকু, এর পথে এখনো কোনো বাধা আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। এই কিছুক্ষণ আগে আমি আল জাজিরা এবং পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার মাধ্যমে খবর দেখলাম যে আমেরিকা ইরানের কাছে যে শান্তি চুক্তির ব্যাপারে এতদিন ধরে কথা হচ্ছিল, সেই শান্তি চুক্তির একটি খসড়া কাঠামো পাঠিয়েছে। এই খসড়া কাঠামো পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। মন্ত্রিসভার বৈঠকে কি আলোচনা হবে সে কথায় আমি পরে আসছি। ইরান এই খসড়া পাওয়ার পর কি হলো, কি বললো এবং কি হচ্ছে সেই কথাটুকু একটু আগে বলি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে তারা প্রাথমিক নথি পেয়েছে। এই প্রাথমিক নথিতে বলা হয়েছে যে দুই পক্ষের মধ্যে চুক্তি সইয়ের 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে। তবে এর আওতায় মার্কিন যে সামরিক জাহাজ সেগুলো পড়বে কিনা সেটা একটা প্রশ্ন। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার সামরিক জাহাজ, যুদ্ধ জাহাজ চলাফেরা করতে পারবে কিনা সেটা এখনো পরিষ্কার না। ইরান কিন্তু সবসময় বলে আসছে যে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা, ইসরায়েল কারোর সামরিক বা যুদ্ধ জাহাজ চলাফেরা করতে পারবে না। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে যে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে সেই বিষয়টা ইরান কিন্তু এখনো বলছে এটা চলবে শুধুমাত্র ইরান এবং ওমানের পারস্পরিক সহযোগিতার ভেতর দিয়ে। অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ওমান এবং ইরানের হাতে থাকবে। এক্ষেত্রে ওমান সহযোগিতা করবে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। আমেরিকার পক্ষ থেকে এখনো বলা হচ্ছে যে হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে যাবে, খুলে দিতে হবে। আর পরমাণু বা ইউরেনিয়াম এ সমস্ত বিষয়ে আমেরিকার কথা এবং ইরানের কথা কিন্তু এখনো দুইজন দুই জায়গায়, এখনো কিন্তু সমঝোতা হয়নি। যা হোক, যেহেতু এটা প্রাথমিক সমঝোতার ব্যাপার, সে কারণে প্রাথমিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। বলছিলাম ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এই মন্ত্রিসভার বৈঠক ডেকে তিনি কি বলছেন বা কি করবেন, আমি যতদূর ধারণা করছি ইরানের কাছে এই খসড়ার প্রাথমিক নথি দেওয়া হয়েছে। এই নথি দেওয়ার পরে ইরান কি রিয়াক্ট করে, রিয়াকশন জানায়, এটা তো অবশ্যই পাকিস্তান জানবে এবং তাদের কাছে বলবে বা গণমাধ্যমে ছড়িয়ে পড়বে। এই বিষয় নিয়ে আলোচনা করবে। 1, 2 হচ্ছে যে প্রকৃতপক্ষে আমি সবসময় বলে আসছি, ডোনাল্ড ট্রাম্পকে যদি এই যুদ্ধ থেকে সরতে হয় তাহলে তার সামনে দুটো পথ মোটামুটি খোলা। একটা হচ্ছে চুক্তি করে, আর না হলে চুপিসারে। চুপিসারে সরে গেলে সে পরাজিত হয়েছে, এটা পরিষ্কার হয়ে যাবে। সারা বিশ্ব জানবে যে আমেরিকা ইরানের কাছে পরাজিত হয়েছে। আর চুক্তি করে এই যুদ্ধ থেকে সরে যেতে হলে অবশ্যই ইরানের শর্ত মোতাবেক সরতে হবে, তাছাড়া ইরান কোনো মতে আমেরিকার সাথে চুক্তি করতে যাবে না। কারণ ইরান চুক্তি করার জন্য মরিয়া না, পাগল না, লালায়িত না, এবং চুক্তি করার জন্য ইরান খুব সংকটেও পড়েনি। এখনো পরিস্থিতি যা, তাতে ইরান আপার হ্যান্ডে আছে। কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কিন্তু ইরানের হাতে। এটা আমেরিকা বহু চেষ্টা তদবির করেও কিচ্ছুই করতে পারেনি। নাম্বার 1। নাম্বার 2, যে পরমাণু কর্মসূচি নিয়ে এত দ্বন্দ্ব, এত সংঘাত, সেই পরমাণু কর্মসূচি যেমন ছিল তেমনই আছে। সম্ভবত পরমাণু স্থাপনার উপর হামলা চালানোর পর সম্ভবত ইরান আরও এক ধাপ এগিয়ে গেছে, বা আরও 2 ধাপ বা আরও কয় ধাপ এগিয়েছে কে জানে। কারণ পরমাণু
স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি তারা করতে পারেনি, শুধুমাত্র পরমাণু স্থাপনায় ঢোকার গেটে বোমা হামলা চালিয়েছে, গেটগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার পরিষ্কার করে ফেলেছে। এছাড়া নিশ্চয়ই বিকল্প গেট থাকবে এরকম গুরুত্বপূর্ণ প্রজেক্টে। সেক্ষেত্রে আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচির কিচ্ছুই করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। তাহলে কি উপায় কি? এই পরমাণু কর্মসূচি তারা কোনোদিন ধ্বংস করতে পারবে না। তাহলে উপায় হচ্ছে ইরানের সাথে চুক্তি করে কোনো ব্যবস্থা করা যায় কিনা। ইরান কখনো এই জায়গা থেকে ছাড় দেবে না। এছাড়া ইউরেনিয়ামের যে ব্যাপারটা আমি সবসময় বলছি, আজকেও বলি, সেটা হচ্ছে এই ইরান পরিষ্কার করে বলেছে আমাদের ইউরেনিয়াম আমাদের কাছেই থাকবে। এটা ইরানের স্বাধীনতার সার্বভৌমত্ব যেমন আমাদের কাছে পবিত্র, এই ইউরেনিয়াম হচ্ছে আমাদের ইরানের স্বাধীনতার সার্বভৌমত্বের আপাতত একটা প্রতীক। অতএব এই স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে, অর্থাৎ ইউরেনিয়ামের ব্যাপারে আমেরিকার সাথে কোনো আপোষ করবে না ইরান, এটা পরিষ্কার। ইরান বারবারই বলছে যে জিনিস তুমি যুদ্ধ করে আমার কাছ থেকে নিতে পারো সেই জিনিস আমি তোমার সাথে আলোচনায় বসে কেন শান্তিপূর্ণভাবে দেবো, প্রশ্ন ওঠে না। এখন ডোনাল্ড ট্রাম্পকে যদি চুক্তি করে বের হতে হয় তাহলে ইরানের শর্ত মেনে নিতে হবে, তাছাড়া পথ নেই। আবার এই যুদ্ধবিরতি বা যুদ্ধ পরিস্থিতি থেকে বের না হলে ট্রাম্পের সামনে কোনো উপায়ও নেই। ট্রাম্প মহা গ্যাড়াকলে পড়েছে, যেদিকে যাচ্ছে সেদিকে বিপদ। একটা কথা আছে না যে জলে কুমির, ডাঙ্গায় বাঘ, গাছে উঠবে সেখানে অজগর, যাবে কোথায়? এইরকম পরিস্থিতি। চুক্তি করতে গেলে ইরানের শর্ত মানতে হবে। যদি চুক্তি না করে তাহলে পরাজিত হলে সেই পরাজয় ডোনাল্ড ট্রাম্প মানতে রাজি না। আবার যুদ্ধ করে ইরানের সাথে জিতবে সেই অবস্থা নেই, এবং আমেরিকার জনগণ এই যুদ্ধকে আর পছন্দ করছে না, আর করবে না। এবং আমেরিকার সেনাবাহিনীতেও বিদ্রোহ হতে পারে যদি যুদ্ধের কথা আর বলে, কারণ অনেক সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তারা যুদ্ধ করতে চায়নি। এবং আমেরিকার যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, বিমান থেকে শুরু করে সব রকমের ক্ষয়ক্ষতি, আর সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানি তো আছেই, আহত আছেই। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মতো আর কেউ যুদ্ধ করতে চাইবে কিনা সন্দেহ আছে। আমি এরই মধ্যে দুপুরবেলার ভিডিওতে বলেছি যে অনেক সেনা যারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ছিল, সেই ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর এখন তারা মানে পথে ঘাটে হোটেলে হোটেলে ভেসে বেড়াচ্ছে বলা যায়। তারা এখন আর এই অঞ্চলের কোনো ঘাঁটিতে নিজেদেরকে মোতায়েন করতে চায় না। তাদের কোনো অ্যাসাইনমেন্ট দিলে, তাদের কোনো কাজ দিলে তারা করতে চাচ্ছে না, রিফিউজ করছে, বলছে আমরা কিছু করবো না। এবং মধ্যপ্রাচ্য থেকে তো বহু সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারই করা হয়েছে, ইউরোপে নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে যুদ্ধ করে আর ইরানের সাথে জেতার মতো অবস্থায় আমেরিকা নেই, এবং আমেরিকার সেনারাও এই যুদ্ধ করতে চাইছে না। তাহলে তার সামনে পথ কি? কোনোই পথ খোলা নেই। সেক্ষেত্রে ইরানের কথা মতোই তাকে চুক্তি করতে হবে। যদি চুক্তি না করে আর এক বিপদ, আবার যুদ্ধ করতে গেলে করবে না। এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে, আমি সেগুলোও একটু একটু করে বলি। ইরান বলেছে যদি 60 দিনের ভেতরে দুই পক্ষের ভেতরে, অর্থাৎ ইরানের সাথে আমেরিকার চূড়ান্ত সমঝোতা হয়, তাহলে সেই সমঝোতা সই হবে। সই হওয়ার পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এটা একেবারে বাধ্যতামূলক প্রস্তাব, অর্থাৎ এই প্রস্তাব মেনে চলা বাধ্যতামূলক, এইভাবে অনুমোদন করা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন, রাশিয়া তো ইরানের পক্ষে আছেই। ব্রিটেন এবং ফ্রান্স যেহেতু আমেরিকাকে এই যুদ্ধে সাপোর্ট দেয়নি, সেক্ষেত্রে ওই নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব তোলা হবে, প্রস্তাব আকারে আনা হবে, সেই প্রস্তাব পাশের ব্যাপারে তারাও নিশ্চয়ই পক্ষে ভোট দেবে। আর আমেরিকা তো দেবেই, কারণ সবাই সম্মিলিতভাবে এটা অনুমোদন দেবে, তখন আমেরিকাকে মেনে চলতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চুক্তি না মানতে পারে, হয়তো অন্যরা, ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে, এরপরে অন্যরা হয়তো মানবে। তারা এতটা বাজে কূটনৈতিক পন্থা অবলম্বন বা অনুসরণ করবে না। আরেকটা চমৎকার পয়েন্ট আছে, এই পয়েন্টটার আসলে ব্যাখ্যা প্রয়োজন। এখন ইরানের আশপাশ থেকে আমেরিকার যত সেনা আছে সব সরিয়ে নেওয়া হবে। এখন ইরানের আশপাশ বলতে কি বোঝানো হচ্ছে? ইরানের আশপাশ বলতে হরমুজ প্রণালীর আশপাশ, মানে আরব সাগর, ওমান সাগর, ভারত মহাসাগর, এই এলাকায়, নাকি মিডল ইস্ট অর্থাৎ ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,
এই সমস্ত এলাকায় যে সমস্ত মার্কিন সেনা মোতায়েন করা আছে তাদেরকে বোঝানো এখনো পরিষ্কার না, কোনো মিডিয়া এখনো পরিষ্কার দিতে পারেনি। আমি সর্বশেষ এই ভিডিও করার আগ পর্যন্ত আমি খবর নিলাম যে আসলে এই ইরানের নিকটবর্তী মার্কিন সেনা বলতে কি বোঝাচ্ছে তো পরিষ্কার না। তবে আমার কাছে মনে হয় ইরানের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে, সম্ভবত ব্যাপারটা সেদিকেই যাবে। এরপরে আরেকটা খবর আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটাও অর্থাৎ এই যে সমঝোতা হবে, সমঝোতার আওতায় কি কি করতে হবে, দুই পক্ষ কে কি করবে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে বা ইসরায়েলে প্রচুর সংখ্যক আমেরিকার যুদ্ধ বিমান এবং যুদ্ধ পরিচালনার জন্য সহযোগিতা করতে, যেমন রিফুয়েলিং ট্যাঙ্কার বা অ্যাওয়াক্স বিমান বা এইরকম সিগন্যাল সিস্টেম বা রেডার সিস্টেম আছে যে সমস্ত বিমানে, গোয়েন্দা বিমান, এই সমস্ত বিমানকে ইসরায়েল থেকে সরিয়ে নিতে হবে এই প্রাথমিক সমঝোতা সই হওয়ার 72 ঘন্টার ভেতরে। তবে সামান্য কিছু বিমান সম্ভবত থাকতে পারবে যেগুলো যদি আবার কখনো ইরানের সাথে যুদ্ধ হয় সেই বিমানগুলো যাতে আমেরিকা ব্যবহার করতে পারে, এরকম কথা আছে। এটা ইসরায়েলের চ্যানেল 12 বলেছে। এখনো সময় লাগবে, এগুলো আসলে ক্লিয়ার হতে সময় লাগবে। আগেই তো বলেছি যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং মার্কিন ব্লকেট তুলে নেওয়া হবে। এখন হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলতে কি, ইরান একদম পুরোপুরি আগের অবস্থায় নিয়ে যাবে, অর্থাৎ সবার জাহাজ চলতে পারবে, নাকি নিয়ন্ত্রণ থাকবে, সেটা এখনো পরিষ্কার হওয়ার ব্যাপার। এপাশে ব্লকেট তো তুলে নেবে আমেরিকা, এটা তো পরিষ্কার, এটা তো আর না বোঝার কিছু নেই। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারাত্মক চাপে রয়েছেন, কারণ হচ্ছে এই চুক্তিটা প্রকৃতপক্ষে আমি যতদূর যা বুঝতে পারছি বা ধারণা করছি সেটা হচ্ছে যে ইরানের কথা মতো, ইরানের প্রত্যাশা মতো, ইরানের পছন্দ মতো এই চুক্তি হতে হবে, এর কোনো বিকল্প ডোনাল্ড ট্রাম্পের সামনে নেই। এখন এই ডোনাল্ড ট্রাম্পের সামনে এর বিকল্প যদি না থাকে তাহলে তাকে চুক্তি করতেই হবে। আর ডোনাল্ড ট্রাম্প তখন চুক্তি করতে কেন বাধ্য হবে, সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে তার রাজনীতি, তার দলের রাজনীতি সব শেষ হয়ে যাবে। মিড টার্ম ইলেকশনে যদি ডোনাল্ড ট্রাম্পের দল, রিপাবলিকান দল হেরে যায়, তাহলে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট দুই জায়গায়। তখন ডোনাল্ড ট্রাম্পের কপালে ইমপিচমেন্ট আছে। বিনা অনুমতিতে জোর দখল করে কেন যুদ্ধ করলো এবং এত এত সেনার প্রাণহানি কেন ঘটানো হলো, আমেরিকার এত সম্পদ, এত অর্থকড়ি নষ্ট কেন করানো হলো, তার জবাবদিহি করতে হবে। এবং তার সামনে যে এপিস্টিন ফাইলের যে কাহিনী, সে ফাইল নিয়েও টানাটানি হতে পারে। আর এপাশে যুদ্ধবিরতি করলেও, ইরানের সাথে যদি যুদ্ধবিরতি স্বাভাবিক উপায়ে করে, তাহলেও ডোনাল্ড ট্রাম্পের জন্য ঝামেলা আছে রাজনৈতিকভাবে। কারণ যে শর্তে ইরানের সাথে তাকে চুক্তি করতে হবে, সেই স্বার্থ এবং শর্ত আমেরিকার পক্ষে যাবে না। তখন আমেরিকার জনগণ, আমেরিকার রাজনীতিবিদরা, তারা সবাই ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরবে এবং ডোনাল্ড ট্রাম্পের দল, রিপাবলিকান দল কংগ্রেসে ভর ডুবির মুখে পড়বে। ফলে ডোনাল্ড ট্রাম্প যেদিকেই যাচ্ছেন, যেদিকেই যাওয়ার চেষ্টা করছেন, কোনো দিকেই তার পথ খোলা নেই, আটকা তিনি পড়বেনই। মার্কিন জনগণ কথা জানতে চাইবেনই যে তোমরা ইরানের সরকার পরিবর্তনের জন্য যুদ্ধ শুরু করেছিলে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার জন্য যুদ্ধ শুরু করেছিলে, ইরানের হাতে সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার জন্য বা কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ শুরু করেছিলে, ইরানের হাতে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে সেগুলো ধ্বংস করার জন্য এই যুদ্ধ শুরু করেছিল। কি করেছ? এগুলোর একটাও তো করতে পারোনি, বরং উল্টো মায়ের খেয়েছ, সেনা ধ্বংস হয়েছে, মারা গেছে এবং সয় সম্পত্তি ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে। নট অনলি দ্যাট, হরমুজ প্রণালীতে দুনিয়ার সমস্ত জাহাজ আটক হয়েছে, আটকা পড়েছে, তোমরা কিছুই করতে পারোনি, মার্কিন বাহিনী কিছুই করতে পারেনি। এখন যে চুক্তি করে এলে, এই চুক্তি ইরানের কাছে একেবারে দাসখত দেওয়ার মতো অবস্থা, করলেটা কি, এর জবাব দিতে পারবে না। সেক্ষেত্রে শেষ পর্যায়ে আমি কথাই বলি যে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে ফাঁদে পড়েছেন, তিনি চোরাবালিতে আটকে গেছেন, তিনি ত্রিশঙ্কু অবস্থার ভেতরে পড়েছেন, যেদিকে যাচ্ছেন সেই দিকেই বিপদ, শাখের করাতে পড়েছেন। এই শাখের করার থেকে তার উদ্ধারের আপাতত কোনো পথ নেই। হয়তো চুক্তি একটা সাময়িক সান্ত্বনা দিতে পারবে তাকে, কিন্তু এই চুক্তিও তার দেশের রাজনীতিতে বিপদের কারণ হবে। তারপরেও আমরা বলবো যে দুই পক্ষের ভেতরে চুক্তি হোক এবং দুই পক্ষ আপাতত শান্তির পথে হেঁটে যাক,
আমরা এটা চাইব। যদিও ইসরায়েল এটা নিয়ে খুব টেনশন আছে এবং তারা আসলে কি করবে তারা বুঝতে পারছে না, এবং ইসরায়েল একদম পরিষ্কার মনে করছে, ধারণা করছে, বিশ্বাস করছে যে ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করতে যাচ্ছেন সেই চুক্তি আমেরিকা এবং ইসরায়েলের জন্য কোনো সুবিধা বয়ে আনবে না, বরং বিপদের কারণ হবে। এবং ইসরায়েল সবচেয়ে ইনসাল্ট ফিল করছে এই জায়গায় যে এই যুদ্ধের একটা পক্ষ হচ্ছে ইরান আর একটা পক্ষ হচ্ছে আমেরিকা আর ইসরায়েল, কিন্তু আলোচনা হচ্ছে ইরানের সাথে আমেরিকার। ইসরায়েল টোটালি সাইডে, অন্ধকারে, তাকে পাত্তাই দেওয়া হলো না, গুরুত্বই দেওয়া হলো না। এর মূল কারণে ইরান ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করে না। ফলে ইরানের জায়গায় তো একদম ঠিক, ওপাশে ইসরায়েলকে আমেরিকা রাষ্ট্র বলে, ইসরায়েল নিজেও নিজেকে রাষ্ট্র বলে, অথচ সেই রাষ্ট্রকে না আমেরিকা ইনক্লুড করতে পারলো আলোচনায়, না ইসরায়েল জোর করে আসতে পারলো। ফলে ইসরায়েলের জন্য এখানে একদম প্রথমে অপমান, প্রথমেই পরাজয়। এই সমস্ত সবগুলো বিষয় তাদের মাথায় রাখছে তারা, নেতানিয়াহু থেকে শুরু করে তাদের কর্মকর্তারা, এবং তারা টেনশনে যে আমেরিকা যদি ইরানের সাথে এইভাবে চুক্তি করে তাহলে ইসরায়েলের জন্য সেটা ঝুঁকির কারণ হয়ে যাবে। দেখা যাক আসলে কতটা কি হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই, শুনতে চাই যে এই যে চুক্তিটা হতে যাচ্ছে আপনারা কি মনে করেন? আমি যে এতক্ষণ বললাম যে চুক্তি যদি হয় তাহলে ইরানের শর্ত এবং স্বার্থ মোতাবেক হতে হবে, এর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে আবার বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন। হাসনাত আব্দুল্লাহ কথিত সেই রিফাইন্ড আওয়ামী লীগের কথা মনে আছে? সেই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনাটি আবার তুলে এনেছে প্রথম আলো। নানা অনুল্লেখ্য সূত্রের বা অনুল্লেখযোগ্য সূত্রের বরাত দিয়ে একটি কলাম প্রকাশ করেছে পত্রিকাটি, যার নাম রিপোর্ট। সেখানে সবকিছু ছাপিয়ে শেখ হাসিনাকে এখনো মাইনাস করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। 1/11-তে প্রথম আলো সম্পাদক লিখেছিলেন 2 নেত্রীকে যেতে হবে। এখন তেমন পত্রিকাটির একজন প্রতিবেদককে দিয়ে লিখিয়েছেন রিফাইন্ড আওয়ামী লীগে নাকি শেখ হাসিনার সায় নেই। প্রশ্ন হলো, রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাবটি নিয়ে শেখ হাসিনার কাছে গেল কে? কে শেখ হাসিনাকে বলল যে আপনি সরে যান, রিফাইন্ড আওয়ামী লীগ করি আমরা? কাকে শেখ হাসিনা রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে মানা করলেন? প্রথম আলোর রিপোর্টে স্বাভাবিকভাবেই এসব প্রশ্নের কোনো উত্তর নেই, থাকার কথাও নয়, কারণ রিফাইন্ড আওয়ামী লীগ বলতে তো কিছু নেই, কিছু কখনো ছিল না। বরং প্রশ্নটা উল্টো করে করা দরকার। রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাবটি কি প্রথম আলো নিজেই শেখ হাসিনার কাছে নিয়ে গিয়েছিল? যদি না নিয়ে গিয়ে থাকে তাহলে তারা কিভাবে জানলো শেখ হাসিনা এতে সায় দেননি? আর প্রথম আলো নিশ্চয়ই জানে কারা শেখ হাসিনার কাছে এই প্রস্তাবটি নিয়ে গিয়েছিল। তারাই তো ডিপ স্টেট, তাই না? তাহলে সেটি কি সাংবাদিকতা নাকি সরাসরি রাজনৈতিক মধ্যস্থতা? প্রথম আলোর ইতিহাস বিবেচনায় এই প্রশ্ন একেবারেই অবান্তর নয়। কারণ এই পত্রিকাটি বাংলাদেশের রাজনীতিতে বারবার -2 ফর্মুলার পক্ষে কলম ধরেছে। 1/11-র সময় 2 নেত্রীকে সরিয়ে দেওয়ার যে বুদ্ধিবৃত্তিক আবহ তৈরি করা হয়েছিল, আজ সেই একই চিন্তা নতুন ভাষায় ফিরে এসেছে। তখন বলা হয়েছিল 2 নেত্রীকে যেতে হবে, এখন তো 1 নেত্রী চলে গেছেন, আর এখন বলা হচ্ছে শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই। ভাষা পাল্টেছে, লক্ষ্যটা পাল্টায়নি। তখনও আসলে শেখ হাসিনাকে মাইনাস করতে গিয়ে খালেদা জিয়াকেও মাইনাস করতে হবে, জন্য বললে ব্যাপারটা ভালো শোনায়, ব্যালেন্স শোনায়। আসল লক্ষ্য ছিল তখনও শেখ হাসিনা, এখনো শেখ হাসিনা। প্রথম আলোর এই রিপোর্টে সাংবাদিকতার মান নিয়েও প্রশ্ন উঠছে। পুরো প্রতিবেদন জুড়ে সূত্র বলতে আছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র, ওয়াকিবহাল মহল, ওয়াকিবহাল সূত্র, সংশ্লিষ্ট একাধিক সূত্র, নাম প্রকাশ্যে অনিচ্ছুক নেতা, কেউ অনেকেই। দীর্ঘ রিপোর্টে নাম সহ একজন মাত্র মানুষের বক্তব্য আছে, তিনি আলতাফ পারভেজ, যিনি প্রথম আলোর নিজস্ব কলামিস্ট। অর্থাৎ পত্রিকাটি নিজের লোককে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থানকে বিশ্লেষণ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটিকে অনুসন্ধানী সাংবাদিকতা বলবেন, এটিকে রাজনৈতিক সাংবাদিকতা বলবেন, এটিকে কি বলবেন আপনি বলুন। আমার তো মনে হয় এটা একটা এজেন্ডা সাংবাদিকতা। এই এজেন্ডা সাংবাদিকতা তো আমরা আসলে বাংলাদেশে দেখিও। আওয়ামী লীগ কোনো কর্পোরেট ব্র্যান্ড নয় যে প্যাকেট পাল্টে বাজারে ছাড়া যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সঙ্গে সংযুক্ত একটি ঐতিহাসিক রাজনৈতিক শক্তি। 1949 সাল থেকে এই দলটি গণতান্ত্রিক সংগ্রাম, ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং 1972-এর সংবিধানের 4 মূলনীতির ধারক।
তাই প্রতিটি অবৈধ ক্ষমতা দখলের পর প্রথম আঘাত আসে আওয়ামী লীগের উপর। 1975 সালে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। 2024 সালে অবৈধ ইউনূস সরকার অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, 32 ভেঙে ফেলেছে। আর তারেক রহমানের সরকার সংসদে আইন পাশ করে সেই নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি। অবৈধভাবে ক্ষমতা দখল করো, তারপর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্রকল্প নাও। এর বাড়তি কোন সরকারকে আর কিছু করতে দেখা যায় না। এবারও তাই হচ্ছে না, একই কাজ হচ্ছে। ইতিহাসের এই পুনরাবৃত্তি আসলে কাকতালীয় নয়। রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাটি আসলে প্রতারণামূলক। এর অর্থ হলো আওয়ামী লীগ থাকবে কিন্তু শেখ হাসিনা থাকবেন না, নাম থাকবে কিন্তু আত্মা থাকবে না, ভোটার থাকবে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থাকবে না, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার থাকবে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করবে সেই শক্তিরা যারা আওয়ামী লীগকে কখনোই মন থেকে মেনে নেয়নি। এটি মাইনাস শেখ হাসিনা ফর্মুলার নতুন নাম, রিফাইন্ড আওয়ামী লীগ। প্রথম আলো বলছে আওয়ামী লীগ অপেক্ষা রাজনীতিতে আছে। হ্যাঁ, আওয়ামী লীগ অপেক্ষা রাজনীতি করছে, আওয়ামী লীগ অপেক্ষা করছে, কিন্তু সেটি হতাশার অপেক্ষা নয়, সেটি ইতিহাসের অপেক্ষা। কারণ জনগণ আওয়ামী লীগকে ডাকছে, এটা প্রথম আলো শুনতে পাচ্ছে না। কারণ বাংলাদেশের রাজনীতি বারবার দেখিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ভেঙে ফেলে, নির্বাসনে পাঠিয়ে নেতৃত্বকে মাইনাস করে স্থায়ীভাবে দমন করা যায় না। এই দল মাঠে ফিরেছে, ভোটে ফিরেছে, আন্দোলনে ফিরেছে, রাষ্ট্র পরিচালনায় ফিরেছে এবং বাংলাদেশকে অন্য লেভেলে, অন্য মাত্রায় নিয়ে গেছে। কারণ আওয়ামী লীগের শক্তি শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয়, তার তৃণমূলে, স্মৃতিতে, রাজনৈতিক পরিচয়ে এবং কোটি মানুষের মানসিক মানচিত্রে। গত 2 বছরে আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত কাউকে, মানে কার্যত কেউ, শেখ হাসিনাকে অস্বীকার করে নতুন আওয়ামী লীগ বানাতে মাঠে নামেনি। অথচ প্রথম আলো এমন ভাবে লিখছে যেন আওয়ামী লীগের ভেতরে সবাই রিফাইন্ড হতে ব্যাকুল, শুধু শেখ হাসিনা বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। এই বয়ানটি শুধু অসত্য নয়, একেবারে উদ্দেশ্য প্রণোদিত। কারণ যারা আওয়ামী লীগের রাজনীতি বোঝে তারা জানে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ বানানো মানে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে হত্যা করা। তারেক রহমানের সরকার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রেখে ভেবেছে তারা ইতিহাসকে আইনের দ্বারা বা আইনের ধারা দিয়ে আটকে রাখবে। জামায়াত এবং এনসিপি ভাবছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে মুছে ফেললে তাদের জন্য মাঠ ফাঁকা হয়ে যাবে। আর প্রথম আলো সেই প্রকল্পকে বুদ্ধিভিত্তিক ভাষা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটারের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এই বিপুল জনগোষ্ঠীকে স্থায়ীভাবে